30 কোটি টাকা নিয়ে উধাও সাবেক ছাত্রদল নেতা কাদের রাজু, বিপুল সম্পত্তি করার অভিযোগ। উপনির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে সংঘর্ষ, 2 জন হাসপাতালে, ব্যবস্থার হুঁশিয়ারি নেতাদের। করোনায় স্থগিত কাজ দ্রুত শেষের পরিকল্পনা আওয়ামী লীগের, 47 জেলায় সম্মেলনের প্রস্তুতি। পর্যাপ্ত মজুদ থাকলেও বাড়ছে পেঁয়াজের দাম, 30 টাকা কেজিতে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু আজ। এবং করোনা ধকল কাটিয়ে উঠেছে প্রযুক্তি, কৃষি সহ বিভিন্ন খাত, সব খাতে সমান নজর দেওয়ার পরামর্শ। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাদ্দিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। 10,000 গ্রাহকের প্রায় 30 কোটি টাকা নিয়ে উধাও লালবাগ জনকল্যাণ ফাউন্ডেশনের পরিচালক সাবেক ছাত্রদল নেতা মাইনুদ্দিন কাদের রাজু। অভিযোগ রয়েছে এ টাকায় বাড়ি, রেস্টুরেন্ট সহ বিপুল সম্পত্তি করেছেন তিনি। স্থানীয় কাউন্সিলর বলছেন, রাজু লাপাত্তা থাকায় তাদের বাড়ি ভাড়া থেকে এখন পর্যন্ত 12 লাখ টাকা পরিশোধ করা হয়েছে। মর্জিনা বেগম দিনমজুর স্বামীর রোজগার থেকে 50 টাকা করে বাঁচিয়ে লালবাগ জনকল্যাণ ফাউন্ডেশনে খুলেছিলেন 3টি সঞ্চয় হিসাব। কয়েক বছরে লাভ সহ তার জমা হয়েছে 75,000 টাকা, কিন্তু এখন টাকা পাচ্ছেন না তিনি। একই এলাকার বৃদ্ধা রোজিনা বেগম প্রতি মাসে লাখে 3,000 টাকা পাওয়ার আশায় জমা করেছিলেন 14 লাখ টাকা। এখন চিকিৎসার জন্য টাকা মিলছে না। আমার আম্মা এখানে দিচ্ছে 14 লাখ টাকা। আমার আম্মার এখন অপারেশন করাতে হবে। আমার আম্মার এখানে নিয়ে আসছি, হাসপাতালের কাগজ পর্যন্ত দেখাইছি, ওই শুধু টাইম টাইম টাইম। ভুক্তভোগীরা বলছেন 2003 সালে যাত্রা শুরু এই সমিতির সদস্য প্রায় 10,000, যাদের অন্তত 30 কোটি টাকা জমা রয়েছে লালবাগ জনকল্যাণ ফাউন্ডেশনে। টাকা না দিয়ে এলাকা ছেড়েছেন প্রতিষ্ঠানের পরিচালক রাজু, বন্ধ তার অফিস কক্ষ। এমনকি টাকা চাইতে গেলে রাজুর সহযোগী আয়েশার কাছে হয়রানির শিকার হন ফাউন্ডেশনের সদস্যরা। বিষয়টি জানানো হয়েছিল স্থানীয় সংসদ সদস্যকে। এরপর টাকা দেওয়ার আশ্বাস দেয় রাজু। কয়েকজনকে দিলেও পুরো টাকা দেয়নি কাউকে। বলছে আমার কোনো লাভ কিছু লাগবে না, আমার 1.5 লাখ টাকা আমার দিয়ে দেন। সে বলছে 1.5 লাখ দিব না, 1 লাখ দিব। 25-26 লাখ আছে বাবা, আমার কোনো মনে নাই বেটা, কিন্তু আমি এখন মরতেছি। মিনিমাম 30 কোটি টাকার উপরে এরা নিয়ে গেছে। হাজারিবাগে 3 তল্লা 4 তল্লা 5 তল্লা 3টা ফ্ল্যাট আছে এইখানে। এই একটা বাড়ি, লিলি মার্কেটের একটা বাড়ি, আবার জনাল কষার গল্লি তার একটা বাড়ি আছে। এসব বিষয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মুখোমুখি রাজু। তিনি দাবি করেছেন 205 জনকে টাকা দিয়েছেন। অজুহাত দেখালেন টাকা আত্মসাৎ করেছে কর্মীরা। কারণ টাকাটা তো আমি নেই, আমি তো অন্যায় স্বীকার করছি। এটা আমি আপনাদের কাছে ন্যায্য বিচার চাই। আর আমি তো চলমান, আমার কাছে যারা টাকা পাবে তাদের টাকা আমি দিয়ে দিচ্ছি। রাজুর দেয়া তালিকা ধরে যোগাযোগ করা হয় কয়েকজনের সাথে। তাদের একজন তেজি হোসেন জানালেন, অর্ধেক টাকা দেওয়ার আশ্বাস দিলেও কিছুই পাননি তিনি। সে যদি আমাকে টাকা দিয়ে দিত তাহলে এই যে ডকুমেন্টসটা, এটা তার কাছে থাকতো, এটা এখন আমার কাছে আছে। সে আমাকে কোনো টাকা দেয়নি। বিষয়টি জানেন স্থানীয় কাউন্সিলর। তিনি বললেন, রাজুদের বাড়ি ভাড়ার টাকা তুলে অনেককে দেয়া হয়েছে, তবে কবে সব পাওনাদারের টাকা পরিশোধ হবে জানা নেই কাউন্সিলরের। তার বাসা, তার বাবার সাথে বসে যে কোনো কিছু বিক্রি করে মানুষকে করা যায় কিনা। আমি তার বাবাকে প্রতিনিয়ত প্রেশার, তার ফ্যামিলিকে প্রতিনিয়ত, যেহেতু রাজু নাই। সমিতিটির পরিচালক রাজু লালবাগ থানা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ভুক্তভোগীরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপনির্বাচনের প্রার্থী মনোনয়ন নিয়ে গুলশানে সংঘর্ষে জড়ালো বিএনপি নেতাকর্মীরা। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। ঢাকা 18 আসনের মনোনয়ন প্রত্যাশী এস.এম. জাহাঙ্গীর হোসেন ও কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। একে অনাকাঙ্ক্ষিত বলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন
কেন্দ্রীয় নেতারা। উপনির্বাচনের মনোনয়ন নিয়ে গুলশানে সংঘর্ষে জড়ালো বিএনপির নেতাকর্মীরা। ঢাকা 18 আসনের মনোনয়ন প্রত্যাশী এস.এম. জাহাঙ্গীর হোসেন ও কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে হওয়া এই সংঘর্ষে আহত হয়েছেন বেশ কজন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে 4 আসনে উপনির্বাচনে মনোনয়ন বোর্ডের মুখোমুখি হতে খালেদা জিয়ার গুলশান অফিসে আসেন 32 মনোনয়ন প্রত্যাশী। সভা চলাকালীনই নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তারা করছে এস.এম. জাহাঙ্গীরের সমর্থক কিছু লোকজন হামলা করছে, এদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। তারা 12টিয়া লোক। জাহাঙ্গীরের প্রতিপক্ষ গ্রুপ একটা ভিত্তিহীনভাবে এই কাজটা তাদের জাহাঙ্গীরের বিরুদ্ধে একটা রিউমার ছড়াচ্ছে। এই হামলার সাথে জাহাঙ্গীর ভাইয়ের কর্মী সমর্থক কেউ জড়িত না। তবে যুবদল নেতা এস.এম. জাহাঙ্গীর বলছেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না, আর এ হামলার বিচার দাবি করেছেন কফিল উদ্দিন। বাহিরে কি হয়েছে সেটা আমাদের জানা নেই। তারপরে যখন আমরা শুনেছি যে এরকম একটা ঘটনা ঘটেছে, যারাই ঘটক আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং যারা ঘটনা ঘটিয়েছে তাদের বিচার হবে। ভাড়াটিয়া লোকজনকে এনে বিভিন্ন এলাকা ঢাকা 18 আসনের বাইরে সেই লোকদেরকে নিয়ে এসে আমার লোকজনদেরকে মারপিট করা হয়েছে, তাদেরকে রক্তাক্ত জখম করা হয়েছে। এই ঘটনাকে দুঃখজনক বলে তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। ক্যান্ডিডেটের সামনে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানও বলছে, আমরাও বলছি যে আমরা ইনকোয়ারি করব, করে প্রকৃত কারা এটার জন্য দায়ী, কোন ক্যান্ডিডেট দায়ী সেটা দেখে আমরা ব্যবস্থা নেব। উপনির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন পর বিএনপির নেতাকর্মীদের মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 আসনের উপনির্বাচন পরিচালনার জন্য আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের 5 নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন পরিচালনা করবেন। শনিবার দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দায়িত্বপ্রাপ্তরা হলেন ঢাকা 5 আসনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং সমন্বয়কারী হিসেবে সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এছাড়া পাবনা 4 আসনের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ও নওগাঁ 6 আসনের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম। আর এই 2 আসনেই সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন। স্বাস্থ্যবিধি মেনে এখনো সীমিত আকারে সাংগঠনিক কর্মকাণ্ড চালাচ্ছে আওয়ামী লীগ। তবে করোনার কারণে যেসব কাজ থেমেছিল সেগুলো দ্রুত শেষ করা হচ্ছে। এ পরিস্থিতিতেই 15 সেপ্টেম্বরের মধ্যে ঢাকা মহানগর ও 4টি সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির খসড়া জমা দিচ্ছে। সম্মেলনের প্রস্তুতিও নিচ্ছে 47 জেলা। করোনা সতর্কতায় 6 মাস বন্ধ ছিল সাংগঠনিক কর্মসূচি। 2 সেপ্টেম্বর স্বাস্থ্যবিধি মেনে কর্মকাণ্ড শুরুর নির্দেশনা দেন দলের সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে স্বাভাবিক হচ্ছে রাজনৈতিক কার্যালয়। 4টি সহযোগী সংগঠন খসড়া কমিটিও জমা দিয়েছে। সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন জেলার নেতারা। ত্যাগী, সাহসী, দুঃসময়ের যারা নীতি আদর্শের সাথে কমিটির দীর্ঘদিন সেই বিষয়টির দিকে নজর রেখেই তো কমিটি করার কথা বলা হয়েছে। সেই বিবেচনায় এগুলো কাজ করব এবং আমরা আশা করতেছি এই মাসের ভিতরে সেই কাজগুলোকে আমরা শেষ করতে পারব। তবে তাড়াহুড়ো করতে চায় না কেন্দ্রের নেতারা, কারণ শাহেদ ও পাপিয়া কাণ্ডের পর অনেক বেশি সতর্ক আওয়ামী লীগ। তাড়াহুড়া করে নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কমিটি ভেতরে যদি কোনো আগাছা প্রবেশ করার সুযোগ পায়, তার চাইতে বরং 2 দিন দেরি হয়েও যদি একটা নিষ্ক্লুষ এবং একটা নির্ভেজাল কমিটি দাঁড় করানো যায়, অধিকতর পাওয়া হবে। এ মাসে কার্যনির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে, হতে পারে প্রেসিডিয়াম বৈঠকও। আলোচনা আসতে পারে আমাদের দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার যা যা করার করছে এবং আগামীতে কঠোরভাবে সেটা পালন করে যাবে। দলের নেতা যদি এতে কোনো ধরনের ইনভলভ হয়, তাকে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। নীতি নির্ধারকরা জানান, দলীয় কার্যক্রম শুরুর পাশাপাশি শুদ্ধি অভিযানও জোরদার করা হচ্ছে। আমাদের দলের কোনো নেতা ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাস লাইনের লিকেজ থেকে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনা সরেজমিন তদন্তে গিয়ে কথা জানিয়েছেন সিআইডির ডিআইজি মাইনুল হাসান। সব তথ্য উপাত্ত বিশ্লেষণ শেষে দোষীদের চিহ্নিত করে দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ ঘটনা তদন্তে ফতুল্লার পশ্চিমতলা এলাকায় যান সিআইডির ডিআইজি মাইনুল হাসান। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন। ঘটনাস্থলে তারা অন্তত আধা ঘন্টা অবস্থান করেন। তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলেন নানা পক্ষের সঙ্গে। পরে তদন্ত দল জানায় মসজিদে বিস্ফোরণ ঘটনায় করা মামলাটি সর্বোচ্চ পেশাগত দক্ষতা দিয়ে খতিয়ে দেখা হবে। প্রাথমিক তদন্ত শেষে তাদের ধারণা গ্যাস লাইনের লিকেজ থেকেই বিস্ফোরণ। প্রাথমিকভাবে এটি আপনার যেটি মনে হয়েছে যে এখানে গ্যাস থেকে সম্ভবত এই ঘটনাটি ঘটতে পারে। এরপরে তদন্ত অগ্রসর হলে আমরা এটার টোটাল ইয়েটি বুঝতে পারবো। তিনি আরও জানান, এ পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় পাওয়া সব তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় গঠিত অন্য সব তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেলেই চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে। যতগুলো বিষয় আছে সবই আমরা খতিয়ে দেখবো এখানে, যাতে করে সব বিষয়গুলো তদন্তের জন্য উঠে আসে এবং আমাদের চেষ্টা থাকবে দ্রুততার সাথে এই সামগ্রিক যে সাক্ষ্য প্রমাণ যেগুলো আছে এগুলো কালেক্ট করে তদন্ত সম্পন্ন করা। এদিকে বিস্ফোরণে দগ্ধ শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন 5 জনের অবস্থায় আশঙ্কাজনক। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের নিয়ে শঙ্কায় চিকিৎসকরা। তাদের অবস্থা আসলেই ক্রিটিক্যাল এখনো, যদিও তাদের পার্সেন্টেজ অফ বার্ন অনেক কম, কিন্তু শ্বাসনালী পুরার কারণে তাদের আসলে রিস্ক অনেক বেশি। এই কারণে তাদের আমরা আইসিইউতে রেখে ক্লোজ মনিটরিং করতেছি এবং সেইভাবে আছে। বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 31 জনের। শুধু একজনই বেঁচে হাসপাতাল ছেড়েছেন। 4 সেপ্টেম্বর এশার নামাজের সময় ফতুল্লার পশ্চিমতলা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে 37 জন দগ্ধ হন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নতুন মুখ খুঁজে নাচ শেখাতেন, উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে নাচ পরিবেশনের জন্য নিয়ে যেতেন দুবাইতে। এরপর করাতেন দেহ ব্যবসা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে এসব অভিযোগ। তাকে গ্রেপ্তার করেছে সিআইডি। বরিশালের কাউনিয়ায় বাড়ি সোহাগের। 25 বছর ধরে সিনেমায় কাজ করছেন। কোরিওগ্রাফির পাশাপাশি একটি ড্যান্স ট্রুপও চালান। জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। কিন্তু এই খ্যাতি কাজে লাগিয়ে সোহাগের বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ পায় পুলিশ। হাতে নাতে প্রমাণও পাওয়া যায়। মেয়েটা 1 নম্বর ড্যান্সার ভাইয়া। যত ড্যান্সার আছে এই 1 নম্বর ড্যান্সার। কখনো আমার সাথে যত বছর কাজ করেছে মেয়ে কখনো 1 ছাড়া কখনো 2 নম্বর হয় না ভাইয়া। নানা প্রলোভন দেখিয়ে এই নারীদের দুবাই পাঠান সোহাগ। বাধ্য করা হতো দেহ ব্যবসায়। রাজি না হলেই চলতো নির্যাতন। বকাঝকা করতো, খাবারের কতটা কষ্ট দিছে, আমাদের অনেকভাবে নির্যাতন করছে, হাত পা কাটছে। 50,000 টাকা প্রতি মাসে বেতন পাবা, তোমার টাকা তুমি প্রতি মাসে বিকাশে আমি দিয়ে দিব। কিন্তু ভাইয়া 7 মাস হয়েছে আপনি আমাকে 1 টাকাও দেন নাই। জুলাইয়ে নারী পাচার চক্রের মূল হোতা আজম খান সহ গ্রেপ্তার হন 5 জন, যাদের কাছ থেকে পাওয়া যায় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার সোহাগের নাম। 1 মাসের বেশি তদন্ত শেষে গ্রেপ্তার করা হয় তাকে। ইভান শাহরিয়ার ওকে অ্যারেস্ট করতে গতকালকে লালবাগ 2 মামলা। 1 সেপ্টেম্বর আসলে 2 জনের, সেই 1 সেপ্টেম্বরের ভিত্তিতে অভিযোগটা হলো ওই যে সেটা নৃত্যশিল্পীদের নিয়ে যায় মালয়েশিয়া, দুবাই। রাজধানীর নিকেতনে সোহাগের বাস, পাশেই ড্যান্স ক্লাব। তার সহকর্মীদের দাবি ষড়যন্ত্রের শিকার তিনি। চাপানো সম্পূর্ণ মিথ্যা ওকে দিল, আপনার কি বলবো, মিথ্যা অপবাদ দিল। এটাই ড্যান্স ক্লাব। তার সহকর্মীদের দাবি ষড়যন্ত্রের শিকার তিনি। চাপানো সম্পূর্ণ মিথ্যা ওকে দিল, আপনার কি বলবো, মিথ্যা অপবাদ দিল। এটা এখন কারা দিচ্ছে, কে দিচ্ছে, এটা আমি কোনো মতেই বুঝতে পারতেছি না। আমি জানা গেল কিছুদিন আগেই ঠিকানা বদল করেছেন সোহাগ। বাসার কেয়ারটেকার জানান নামি দামি অভিনেতা অভিনেত্রী ছাড়াও অনেক নারীর আনাগোনা ছিল তার কাছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওয়াহিদা খানমের উপর হামলা চুরি নয়, পূর্ব শত্রুতার জেরে। আর এর পেছনে 50,000 টাকা চুরির দায়ে বরখাস্ত হওয়া সরকারি কর্মচারী রবিউল ইসলাম। গ্রেপ্তারের পর পুলিশের কাছে প্রাথমিকভাবে হত্যা চেষ্টায় জড়িত থাকার দায় স্বীকার করেছে সে। শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।
২রা সেপ্টেম্বর ভোররাতে ইউএনওর সরকারি বাসভবনে ঢুকে ওয়াহিদা ও তার বাবা ওমর আলীর উপর হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। পরে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আসাদুল, নবিরুল ইসলাম ও শান্টুর সম্পৃক্ততা পাওয়ার কথা জানায় র্যাব। সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, জিজ্ঞাসাবাদে হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। হামলার মূল পরিকল্পনাকারী নবিরুল, আর আসাদুল র্যাবকে জানিয়েছে চুরির উদ্দেশ্যেই সে হামলা চালানো হয়েছিল। আসাদুলের দাবি অনুযায়ী এটি একটি নিছক চুরির অভিপ্রায় থেকে সংগঠিত একটি ঘটনা। তবে শনিবার সংবাদ সম্মেলনে এসে রংপুর রেঞ্জের ডিআইজি জানিয়েছেন, চুরি নয়, পূর্বশত্রুতার জেরেই ইউএনও ওয়াহিদার উপর হামলা হয়েছে। এরই মধ্যে জড়িত সন্দেহে অফিসের মালিক রবিউল গ্রেপ্তারও হয়েছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি, ঘটনা সংক্রান্তে অনেকেই জিজ্ঞাসাবাদ করেছি যাদেরকে সন্দেহ করেছি। তো এখন সম্প্রতি একজন আসামিকে, একজন ব্যক্তিকে আমরা গ্রেফতার করেছি। নাম হচ্ছে রবিউল, তার বাড়ি হচ্ছে বিরলে, তাকে আমরা গ্রেফতার করেছি। রবিউলকে চুরির অভিযোগে জানুয়ারিতে বরখাস্ত করা হয়েছিল বলেও জানিয়েছেন ডিআইজি। এরপর থেকেই সে হামলার ছক কষছিল বলেও ধারণা পুলিশের। তার বক্তব্যের প্রেক্ষিতে আমরা বেশ কিছু আলামত উদ্ধার করেছি। সিসিটিভি ফুটেজ সেটি আমরা সংগ্রহ করে সেটির সাথে আমরা মিলিয়ে দেখছি। যেহেতু তদন্তাধীন বিষয়, পরবর্তীতে যখন তদন্ত শেষ করবো তখন বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো। গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে রবিউলকে 6 দিনের রিমান্ডে দেয়া হয়। রিমান্ড শেষ হওয়ায় আসাদুল ও ইউএনও অফিসের নৈশ প্রহরী পলাশকে পাঠানো হয়েছে কারাগারে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা এখন অনেকটাই শঙ্কামুক্ত। শনিবার ওয়াহিদার মাথার সেলাই খোলার পর চিকিৎসকরা এসব তথ্য জানান। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ জাহেদ হোসেন আরও জানান, 2-1 দিনের মধ্যে ওয়াহিদাকে কেবিনে স্থানান্তর করা হবে। ওয়াহিদা তার ডান হাতের কনুই পর্যন্ত নাড়াতে পারছেন বলেও জানান তিনি। এছাড়া খেতে পারছেন শক্ত খাবার। দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে 2রা সেপ্টেম্বর রাতে হামলা হয় ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর। এর পরের দিন থেকেই তিনি ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাজারে পেঁয়াজের কমতি নেই, রয়েছে পর্যাপ্ত মজুদ। তারপরও হু হু করে বাড়ছে দাম। খুচরা বাজারে 15 দিনে বেড়েছে 35 থেকে 40 টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের দাবি, ভারতের বাজারে দাম বাড়ার প্রভাব পড়েছে। তবে বাণিজ্যমন্ত্রী বলছেন, এসব অসাধু ব্যবসায়ীদের কারসাজি। রাজধানীর কারওয়ান বাজার, আড়তে পেঁয়াজের কোনো কমতি নেই। দেশি কি বিদেশি, সব পেঁয়াজেরই দাম ঊর্ধ্বমুখী, অথচ কারণ জানা নেই কারো। খোরা যুক্তি দেখাচ্ছেন আড়তদাররা, বলছেন ভারতে পেঁয়াজের দাম বাড়ায় দেশের বাজারে এই অবস্থা। মানে ইন্ডিয়ান মনে করেন দাম 40 হলে এটা 50-55, ইন্ডিয়ান আছে 10-15 টাকা বেশি থাকে সবসময় দেশি পেঁয়াজ। 50-60 টাকা করে কাঁচার সময় ছিল 4 মাস আগে। 1 মনে 15 কেজি গাইটে গেছে, 25 কেজি আছে। তাহলে আর যারা এই পিসে রাহি করছে 2000 টাকা 1800 টাকা মন, এখন যদি ওরা যদি 2400-2500 টাকা মন বেচে তাহলে ওকে চালান বাঁচবি। মোহাম্মদপুর কাঁচা বাজার, 55 টাকায় কেনা দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকায়। আড়তে পর্যাপ্ত পেঁয়াজ থাকলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। ইন্ডিয়ায় পেঁয়াজের দাম বাড়াছে, পরের দিন এই দেশিটাও বেড়ে গেছে। 1 কেজিতে 20 টাকা, 45 টাকা 44 টাকা যেই পেঁয়াজ কিনে আনতাম, এই পেঁয়াজ কিনে আনছিল 60 টাকা 58 টাকা। আড়তে পেঁয়াজের আমদানি আছে, আরো তো কোনো পেঁয়াজের ঘাটতি নেই। তারপর আড়তে দাম বেশি কি? হ্যাঁ, তারপর আড়তে দাম বেশি। বাণিজ্যমন্ত্রী বলছেন, পেঁয়াজের দাম বাড়াচ্ছে সিন্ডিকেট। বাজার নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। আমার মনে হয় বেশি কারণ একটা সুযোগ নিয়েছে। ইন্ডিয়ার যে আজকে গতকালকের যে রিপোর্ট আছে, ইন্ডিয়াতে অ্যাপ্রক্সিমেটলি অ্যাভারেজ ল্যান্ডেড পণ্য পড়ছে 27 থেকে 28 টাকা। বিভিন্ন রিটেইলে যখন যায় তখন আবার দেখা যায় যে ডিফারেন্ট হয়ে যায়। যেমন কারণ বাজারের আশেপাশে যদি 50-এ বিক্রি হয়, তো উত্তর থেকে দেখা যায় যে 55%। ভারত পেঁয়াজ রপ্তানির বন্ধের ঘোষণা দেয় গত বছর দেশেও অস্থিরতা দেখা দেয়। 1 কেজি দেশি পেঁয়াজের দাম গিয়ে ঠেকে 300 টাকায়। এবার যেন এমন পরিস্থিতি তৈরি না হয়, তাই আগেভাগে ব্যবস্থা নেওয়ার আহ্বান ভোক্তাদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজার নিয়ন্ত্রণে আজ থেকে 30 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করছে টিসিবি। শুক্র শনিবার ছাড়া 1 অক্টোবর পর্যন্ত চলবে এই কার্যক্রম। টিসিবি ট্রাক থেকে এক ক্রেতা সর্বোচ্চ 2 কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
কদিন ধরে রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছিল পেঁয়াজ। সে সংকট মোকাবিলায় ৩০ টাকা কেজিতে ঢাকাসহ দেশের নানা জায়গায় ২৭৫টি ভ্রাম্যমাণ ট্রাকে পেঁয়াজ বিক্রি করা হবে। পাশাপাশি ৮০ টাকা লিটারে সয়াবিন তেল, ৫০ টাকা কেজিতে মসুর ডাল ও চিনি কেনা যাবে। দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২৩ এবং নারী ১১ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ৪,৭০২ জনে। ৯৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১০,৭২৩ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,২৮২ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৯৬%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৩৬,০৪৪ জন। একদিনে সুস্থ হয়েছেন আরও ২,২৪৭ জন। এ নিয়ে মোট সুস্থ ২,৩৮,২৭১ জন। আজ থেকে আসন অনুযায়ী যাত্রী বহন করা যাবে উড়োজাহাজে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। করোনার কারণে গত ২১শে মার্চ ১৭ দেশ ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ১ জুলাই থেকে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হলে পাশাপাশি আসনে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে আজ থেকে আর সে নিষেধাজ্ঞা থাকছে না, তবে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। করোনাকালে ব্যবহার বেড়েছে একবার ব্যবহার্য প্লাস্টিকের কাপ, প্লেট, চামচের। হোটেল, রেস্তোরাঁ, ছোট বড় চায়ের দোকান, এমনকি ফুটপাতের দোকানেও হচ্ছে এর ব্যবহার। এসব পাত্র তৈরিতে ব্যবহৃত রাসায়নিক মানবদেহের জন্য ক্ষতিকর বলছেন চিকিৎসক ও রসায়নবিদেরা। এজন্য কাগজে তৈরি বিকল্প পাত্র ব্যবহারের পরামর্শ তাদের। সিরাজ মিয়া ৬ বছর ধরে ফ্লাক্সে করে চা বিক্রি করেন বেইলি রোডে। চা দিতেন কাঁচের কাপে, কিন্তু করোনা সংক্রমণ শুরুর পর কাচের কাপে চা পানে ভয় ক্রেতাদের। বাধ্য হয়ে তাকে চা দিতে হচ্ছে একবার ব্যবহার্য প্লাস্টিকের কাপে। ৫-৬ বছর ধরে ব্যবসা করে, কিন্তু আগে এরকম ওয়ান টাইম লাগছে না, এখন লাগে আর কি করোনার জন্য। অনেকে আছে ডরে খায় না, বলে কার শরীরে কি আছে সেটা তার বলা যায় না, এটা নিরাপদ মনে করিয়া খাই। একই অবস্থা পাড়া মহল্লার ছোট বড় চায়ের দোকানে। প্লাস্টিকের কাপ প্লেটের ব্যবহার বেড়েছে বড় হোটেল, রেস্তোরাঁতেও। চাহিদা বাড়ায় এমন কাপ, প্লেট ও চামচের বিক্রি জমজমাট পুরান ঢাকার বেগম বাজার ও চকবাজারের পাইকারি দোকানে। মানুষ এখন কেউ নর্মাল কোনো গ্লাসে পানি খায় না, নর্মালভাবে কেউ চা খায় না বা কফি খায় না। সব জায়গাতেই এখন হলো এই ওয়ান টাইমের উপরেই এটা প্রভাব বিস্তার করছে। বেসরকারি সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর গবেষণা বলছে, গত বছরের চেয়ে এসব পাত্রের ব্যবহার বেড়েছে ৩ গুণ। একটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি যে গত 4 মাসেই উৎপন্ন হয়েছে প্রায় ৪০,০০০ টন ওয়েস্ট, যেগুলো হচ্ছে এই কাপ থেকে, প্লেট থেকে এবং এই ওয়ান টাইম চামচ থেকে। রসায়নবিদরা বলছেন, এসব পাত্র তৈরিতে ব্যবহার হয় থ্যালাস ও বিসফেনল এ নামক রাসায়নিক, যা মানবদেহে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে বলে জানান চিকিৎসকেরা। হতে পারে ক্যান্সারও। প্লাস্টিক জাত এই সকল দ্রব্যে ব্যবহৃত বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান গরম পানি অথবা গরম অবস্থায় মানবদেহে প্রবেশ করতে পারে। ধরনের আপনার হরমোন ডিসরাপশন করে বলে আমরা বলি হরমোন, সেই হরমোন ডিসরাপশনের জন্য অনেক ধরনের প্রবলেম হতে পারে, যেমন একটা বন্ধ্যাত্ব হতে পারে, ব্রেস্ট ক্যান্সার হতে পারে, কিন্তু বা আরও কিছু কার্সিনোজেন তৈরি হয়, যেটা থেকে মেলের ক্ষেত্রেও পুরুষ মানুষদের ক্ষেত্রেও অন্য ধরনের ক্যান্সার হতে পারে। প্লাস্টিকের তৈরি এসব পাত্র ক্ষতিকর পরিবেশের জন্য। এগুলোতে ড্রেন ভরাট হয়ে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। বুদ্ধদেব কুণ্ডু, প্লাস্টিকের তৈরি এসব পাত্র ক্ষতিকর পরিবেশের জন্য। এগুলোতে ড্রেন ভরাট হয়ে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ধকল কাটিয়ে এরই মধ্যে ঘুরে দাঁড়িয়েছে প্রযুক্তি, কৃষি সহ বিভিন্ন খাত। তবে এখনো চ্যালেঞ্জে পর্যটন, হোটেল, রেস্টুরেন্ট সহ এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, প্রণোদনা প্যাকেজে সঠিক বাস্তবায়ন হলে ঘুরে দাঁড়াবেন তারাও। অর্থনীতি পুনরুদ্ধারে সব খাতে সমান নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। করোনা মহামারীতেও গণপরিবহন সচল, মার্কেট ও দোকান খোলায় ক্রমে গতি ফিরছে দেশের ব্যবসা বাণিজ্যে। তবে এখনও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি অনেক খাত।
চলমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাঙ্গা প্রযুক্তি খাত। প্রয়োজনীয় কাজ সারতে এখন বেশি ঝোঁক মোবাইল, ল্যাপটপ সহ নানা প্রযুক্তি অনুষঙ্গের প্রতি। তাই গত কয়েক মাসে এ খাতে বিক্রিও বেড়েছে। করোনাকালে অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা রেখেছে কৃষি। করোনা অর্থনীতির নানা খাতকে ক্ষতিগ্রস্ত করলেও তুলনামূলক শক্ত অবস্থান ধরে রেখেছে কৃষি খাত। যে সমস্ত কাঁচা বাজার রয়েছে, কারণ বাজার সহ এবং অন্যান্য পণ্য নবপুর, ইসলামপুরে, ওগুলোর ব্যবসার মানটা অত্যন্ত নিচে পড়ে গেছে। এ থেকে উত্তোলনের পথ হচ্ছে সরকারের একটা মুক্ত বাজার অর্থনীতির একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা হাতে নেওয়া। তবে এখনও ঝুঁকির মধ্যে পর্যটন, রেস্টুরেন্ট, শপিং মল, চামড়া খাতের মতো অনেক ব্যবসা। এখনও বিনোদন কেন্দ্র, হোটেল, রেস্টুরেন্টে ভিড় নেই। ফলে কঠিন সময় পার করছে এসব খাত। এসএমই সেক্টরের সাথে জড়িত আছেন এই ধরনের ব্যবসায়ীদের আপনার উইদাউট এনি হ্যাসেল তাদেরকে রানিং ক্যাপিটাল দেওয়া, এবং তার তো সিকিউরিটি আছে, সে তো একজন ব্যবসায়ী, তাকে যদি রানিং ক্যাপিটাল, সে সুযোগটা কি পাচ্ছে যে রেট অফ ইন্টারেস্টটা কম পাচ্ছে, 4.5% পাচ্ছে। এটা কিন্তু বিরাট তার সহযোগিতা হবে। অর্থনীতিবিদরা বলছেন, অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকার খাদ্য সহায়তা কর্মসূচি কম মূল্যে যদি জনগণের মধ্যে বিতরণ সারা দেশে করতে পারেন আগামী আরো 2-3 মাস পরবর্তী ফসল আসা পর্যন্ত, সেটাও কিন্তু জনগণের এই সময়কালে জীবনযাত্রাকে আর কিছুটা সহনীয় করতে ভূমিকা রাখবে। মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত অনেক ব্যবসা প্রতিষ্ঠানই আগামী 1 বছরের মধ্যে প্রণোদনা ঋণ শোধ করতে পারবে না। তাই ঋণ শোধের সময় বাড়ানোর আহ্বান অর্থনীতিবিদদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলাশয় সংস্কার করে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে প্রকল্প পরিচালক ও প্রকৌশলীদের বিরুদ্ধে। নিয়ম ভেঙে শ্রমিকের পরিবর্তে মাটি কাটা হয়েছে মেশিন দিয়ে। এছাড়া অনিয়ম দুর্নীতি ঢাকতে সাংবাদিক ও দুদক কর্মকর্তাদের নামে ঘুষ দেওয়ার কথা বলে সেই টাকাও আত্মসাতের অভিযোগ আছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। মাছের উৎপাদন বাড়াতে সারা দেশে ২৫০০ পুকুর ও জলাশয় সংস্কারে নেওয়া প্রকল্পে বরাদ্দ দেয়া হয় প্রায় ৪০০ কোটি টাকা। ৪ বছর আগে শুরু হওয়া এই প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ এরই মধ্যেই শেষ হয়েছে। তবে অনেক এলাকায় শ্রমিকের পরিবর্তে মাটি কাটা হয়েছে এক্সকেভেটর মেশিনে, আর বিল সমন্বয় করা হয়েছে ভুয়া মাস্টার রোল তৈরি করে। আর মনে করেন ইয়েতে খুললে তো আরো বহুত টাকা লাগলো বেশি, আর খরা হতো না, বৃষ্টি নামতো। ভেকুতে না কেটে মনে করেন যদি এই মানুষ দেখাটা নিত, তাহলে মনে করেন যে গ্রামের সবারই উপকার হতো, আমরা উপকার পেতাম। খরচ বাঁচাতে মানুষের পরিবর্তে মেশিন ব্যবহার করা হয়েছে বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। কাজের জন্য প্রকল্প পরিচালক ও প্রকৌশলীদের শতকরা 25% হারে ঘুষ দিতে হয়েছে বলেও অভিযোগ ঠিকাদারদের। এছাড়া সাংবাদিক ও দুদক কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা বলে 0.5% হারে নেওয়ার টাকাও আত্মসাতের অভিযোগ উঠেছে। 1% টাকা পাঠাইতে হবে, মানে যে বরাদ্দ আছে, যে খরচ করেছি, কত উঠছে না উঠছে তার সাথে কোনো ইয়ে নাই। তাকে নাকি 1% টাকা দেওয়ার জন্য আলিমুজ্জামান বলে দিয়েছে। লাস্টে যে ফাইনাল মেজারমেন্টের জন্য আসলো বাইরের এক ইঞ্জিনিয়ার, সেদিন দেওয়া আছে 10, আর আগে দেওয়া আছে 2,20,000। তবে এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ফোনও রিসিভ করেননি অভিযুক্ত প্রকল্প পরিচালকও। ঘুষের টাকা উত্তোলন ও ভাগ নিতে রাজি না হয় বগুড়ার সাবেক এক মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে কৌশলে অভিযোগ এনে বিভাগে মামলাও করা হয়েছে। এসব অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পাশাপাশি মাঠে নেমেছে দুদকও। যদি কোনো অভিযোগ থাকে সেটা তদন্ত করে যদি দেখি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, সে যেই হোক, আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। অভিযুক্ত প্রকল্প পরিচালক আলিমুজ্জামানকে একই পদে বহাল রেখে সম্প্রতি প্রকল্পের মেয়াদ আরো 2 বছর বাড়ানো হয়। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। বন্যা ও টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শেরপুর ও ঝালকাঠির অনেক জমির বীজতলা। ক্ষতি কাটিয়ে উঠতে এখন পর্যন্ত কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ কৃষকদের। তবে কৃষি বিভাগ জানিয়েছে আমন চারার ঘাটতি পূরণে শতাধিক ভাসমান বীজতলা প্রস্তুত আছে। 2 দফা বন্যায় শেরপুর জেলায় ফসলের ক্ষতি হয়েছে 25 কোটি 33 লাখ টাকার। ক্ষতিগ্রস্ত 20,550টি কৃষক পরিবার। এরপরও বীজতলা থেকে ভালো চারা সংগ্রহ করে রোপণ করেছেন চাষিরা। আশা করছেন লক্ষ্যমাত্রা পূরণের। আঙ্গুর বন্যায়
জ্বালা জুলা খাই গেছে গা, তাল তরকারি খাই গেছে গা। আমরা খুব কষ্ট করে আমন ধান নাগাইতেছি, আঙ্গরে কেউ দেখ পারায় না, কেউ সহযোগিতা করে না। ঝালকাঠিতে মৌসুমের শুরুতে কয়েক দফা বন্যা ও জোয়ারের পানিতে বীজতলা ও আমনের চারা পচে যায়। অর্থ সংকটে চারা সংগ্রহ করতে পারছেন না কৃষকেরা। রুইছি এবং খোলাই যে ধান ফেলাইছিলাম যে বিচারে সব বীজ পচিয়ে যাওয়ার পর এখন যে বীজ কোনো জায়গায় কিনে লাগামু এরামও কেউর বীজ নাই। বন্যার কারণে আমাদের এখানে অনেক সমস্যা হয়েছে। সমস্যা যে পূর্ববর্তী যে বীজগুলো লাগাইছে বীজগুলো অধিকাংশই পচে গেছে। তবে কৃষি বিভাগ বলছে আমন বীজতলার ক্ষতি হলেও প্রস্তুতি থাকায় চারার সংকট হবে না। প্রণোদনা হিসেবে 120টি বেডের বরাদ্দ পেয়েছি। বিভিন্ন উপজেলায় 4টি উপজেলায় আমরা বিভাজন করে দিয়েছি এবং এটা আমাদের 120টা বাসমান বেডই বাস্তবায়ন হয়েছে। যদি এরকম কোনো বীজতলা ক্ষতি হয় আমরা এখান দিয়ে পুষিয়ে নিতে পারবো। ঝালকাঠিতে চলতি মৌসুমে 48,000 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্য নির্ধারণ করা হয়। তবে এ পর্যন্ত আবাদ হয়েছে 10,125 হেক্টরে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিভিন্ন জেলার কৃষকরা আমন আবাদে ব্যস্ত থাকলেও রংপুর অঞ্চলে এখন চলছে আউশ ধান ঘরে তোলার ধুম। করোনা ঝুঁকির মাঝে এবার রেকর্ড আউশের আবাদ হয়েছে রংপুরে। সমন্বিত উদ্যোগের ফলে এই সাফল্য মিলেছে জানিয়েছে কৃষি বিভাগ। চলছে ধান কাটার কাজ। রংপুর বিভাগের 5 জেলার কৃষকরা এখন ব্যস্ত আউশ ধান ঘরে তুলতে। বোরো আর আমন চাষের মাঝে প্রায় 3 মাস চাষের জমি অনাবাদি থাকে। সে সময়ে আউশ ধান লাগিয়ে এবার বাম্পার ফলন পেয়েছে কৃষকরা। উৎপাদন খরচ কম, ফলনও ভালো, তাই কয়েক বছর ধরে রংপুর অঞ্চলে কৃষকরা ঝুঁকেছেন আউশ আবাদের দিকে। ইরি আর আমনের মধ্যে যে মাঝে যে 3 মাস বা 4 মাসের মধ্যে যে গ্যাপটা থাকে, জমি আমাদের পড়ে থাকে এমনি, বিধায় এই আউশটা লাগাইলে আমাদের এই ফাঁক সময়টার মধ্যে এই ধানটা উঠে আসে। এইবার হয়তো বা ধানের বাজার একটু ভালো, এই জন্য আমাদের একটু লাভজনক আমরা আশা করি আর কি লাভ করব। এটা আমরা ধান চাষ করছি, উচ্চ জমি খুব ভালো আছে, ধান ফসল ভালো হয়েছে, আমরা খুব খুশি। কৃষি বিভাগ বলছে বোরোর উৎপাদন খরচ বেশি হওয়ায় কম খরচের আউশের দিকে কৃষকদের উৎসাহিত করতে চলছে সমন্বিত কার্যক্রম।